প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। অনার্স প্রথম বর্ষের ছাত্রদের সাথে কোর্স নাম্বার 1003, এই কোর্সটিতে গত ক্লাসে আমি বাংলা শব্দ গঠন সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আমরা জানি যে বাংলা ভাষায় শব্দ গঠনের বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার আলোচনার ধারাবাহিকতায় সমাস নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। সমাস কিন্তু শব্দ গঠনের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, এবং সমাসের মধ্য দিয়ে আমরা জানি যে বাংলা ভাষায় প্রচুর শব্দ গঠিত হয়। সেই বিষয়গুলো গত ক্লাসে আমরা দেখেছি এবং সমাসের কিছু অংশ আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় সমাসের বাকি অংশ নিয়ে আমরা আজকের আলোচনায় অংশগ্রহণ করব, এবং আশা করছি আজকের আলোচনায় আমরা সমাস অংশটুকুকে শেষ করতে পারব। তো আমরা দেখেছিলাম দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস সম্পর্কিত আলোচনা, কিভাবে সেগুলো বাংলা ভাষায় শব্দ গঠন করে। আজকে আমরা দেখব তৎপুরুষ সমাস থেকে। তৎপুরুষ সমাসটা কি? তৎপুরুষ সমাস কিন্তু সমাসের একটি খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ গঠন প্রক্রিয়া, এবং তৎপুরুষ সমাসটি হচ্ছে যে পূর্ব পদে বিভক্তি লুপ্ত হয়ে এই সমাসটি গঠিত হয়। যেখানে পূর্ব পদ থেকে একটি বিভক্তি সমস্ত পদে গিয়ে লুপ্ত হয়ে যাবে এবং একটি সমাসকে গঠন করবে এবং পরপদের অর্থকে প্রাধান্য দিবে, তখনই তৎপুরুষ সমাস গঠিত হয়। একটি উদাহরণের সাহায্যে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব, যেমন দুঃখ প্রাপ্ত, এই যে একটি সমস্ত পদ, একে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে এটি দ্বারায় দুঃখকে প্রাপ্ত। এবং আমরা দেখছি যে এখানে পূর্বপদ থেকে, আমাদের পূর্বপদ দুঃখ আর পরপদ প্রাপ্ত, তো পূর্বপদ থেকে একটি বিভক্তি লুপ্ত হয়ে বাকি অংশ নিয়ে কিন্তু সমাসটি গঠিত হলো, এবং যেখানে প্রাধান্য দিয়েছে পরপদ, অর্থাৎ দুঃখটা যে তিনি প্রাপ্ত হয়েছেন সেই অবস্থাটাকে এখানে প্রাধান্য দিয়েছে। তাহলে আমরা দেখছি পূর্বপদে একটি বিভক্তি লুপ্ত হয়ে সমাসটি গঠিত হয় এবং পরপদের অর্থ এখানে প্রাধান্য পায়। এই যে তৎপুরুষ সমাসের কথা আমরা বলছি, এই তৎপুরুষ সমাস কিন্তু আবার ওই লুপ্ত যে বিভক্তি, এই বিভক্তির নাম অনুসারে সমাসের নামকরণ হয়। যেমন এখানে কে বিভক্তি লুপ্ত হয়েছে, এটা দ্বিতীয়া বিভক্তি, তাহলে এটাকে আমরা বলবো দ্বিতীয়া তৎপুরুষ। যদি তৃতীয়া কোনো বিভক্তি লুপ্ত হতো তাহলে আমরা সেটাকে বলতাম তৃতীয়া তৎপুরুষ। এইভাবে যে বিভক্তি লুপ্ত হবে সেই লুপ্ত বিভক্তির নাম অনুসারে আবার সমাসের নামকরণটি হবে। এই তৎপুরুষ সমাস কিন্তু আমাদের 9 ধরনের আছে, এটা তোমরা জানো, কারণ এগুলো তোমরা কিছু কিছু পড়েছো এসএসসি এইচএসসি তে। আমাদের দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই পর্যন্ত কিন্তু আমাদের এই যে তৎপুরুষ সমাস 7টি আছে। তারপরে আছে আমাদের 6টি আছে, তারপরে আছে 9 তৎপুরুষ, অলুক তৎপুরুষ আর উপপদ তৎপুরুষ। এই মোট 9 ধরনের তৎপুরুষ সমাস আমাদের রয়েছে। এই 9 ধরনের মধ্যে প্রথম যে 6টির কথা বললাম, অর্থাৎ দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত, এখানে কিন্তু বিভক্তির চিহ্ন লুপ্ত হয়ে সমাসটি গঠিত হবে। বিভক্তির চিহ্নগুলো তোমরা নিশ্চয়ই জানো, যেমন তোমার যদি হতে থেকে বা চেয়ে, এগুলো কোনো একটা লুপ্ত হয়, যেমন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, তো এখানে হতে বিভক্তিটি লুপ্ত হয়েছে, তাহলে এটা হবে পঞ্চমী তৎপুরুষ। আবার তোমার মধু মাখা, মধু দ্বারা মাখা, এই দ্বারা বিভক্তিটি তৃতীয়া, তাহলে এখানে তৃতীয়া তৎপুরুষ। আবার আমরা যদি বলি গাছ পাকা, গাছে পাকা, এখানে এই বিভক্তিটি লুপ্ত হয়েছে, এটি সপ্তমী তৎপুরুষ। তো এই বিষয়গুলো বিভক্তির চিহ্ন তোমাদের সবার জানা আছে, তো আশা করি তুমি বুঝতে পারছো যে বিভক্তিটি লুপ্ত হবে সেই তৎপুরুষ সমাস গঠিত হবে। তো আমাদের এই প্রথম 6টির মধ্যে কিন্তু কোনো ঝামেলা আমাদের তেমন নাই, শুধু বিভক্তির চিহ্নগুলো তোমাদের মনে রাখতে হবে। আমার মনে হয় যে তোমাদের সবার সেই চিহ্নগুলো মনে আছে। আচ্ছা, তারপরেও আমি একটু দেখাই। দ্বিতীয় তৎপুরুষে আছে তোমার দ্বিতীয় বিভক্তির মধ্যে রয়েছে কে আর হচ্ছে রে, এগুলো দ্বিতীয় বিভক্তি। আর দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, এই 3টি হচ্ছে মূলত তৃতীয় বিভক্তি। তারপর তোমার দ্বিতীয়ার মতোই কে রে, এটা হচ্ছে চতুর্থী। হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, এই 3টা হচ্ছে তোমার পঞ্চমী। র আর হচ্ছে এর, এই 2টা মূলত এর হচ্ছে ষষ্ঠী। এ অন্তস্থ আর হচ্ছে তে, এগুলো হচ্ছে সপ্তমী। তাহলে এই কয়টি বিভক্তির চিহ্ন কিন্তু আমরা দেখে নিলাম, এবং বিভক্তির একটু আমি নিচে নামিয়ে দিই। এই বিভক্তির চিহ্নগুলো কিন্তু তোমাদের, বিভক্তির চিহ্নগুলো মনে রাখতে হবে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী।
মানে যেই বিভক্তিটি লুপ্ত হবে সেই তৎপুরুষ সমাস গঠিত হবে। এই ছয়টাতে তোমাদের তেমন কোনো ঝামেলা হয় না। যেমন আমরা একটা উদাহরণ যদি বলি যে রাজপুত্র, রাজপুত্র, তাহলে এটার ব্যাস বাক্য হয় কি রাজার পুত্র, রাজার পুত্র। তাহলে বোঝা যাচ্ছে এখানে র বিভক্তি লুপ্ত হয়েছে, তো এটা কি আমাদের এই ষষ্ঠী তৎপুরুষ। এইগুলো আমরা সবাই কিন্তু নিশ্চয়ই পারবো। তো সেই আলোচনা আমি না গেলাম, খুব বেশিক্ষণ নিলাম না। এখন তোমার আছে কি আর নয় তৎপুরুষ। এই যে নয় তৎপুরুষ যেটা সপ্তমীর পরে, যেটা সপ্তমী পর্যন্ত তো বিভক্তি লুপ্ত হয়ে সমাজটি গঠিত হলো, তারপরে আমরা আসলাম নয় তৎপুরুষ। নয় তৎপুরুষে আমরা দেখব যে মূলত কি হবে, পূর্ব পর্বে একটা নাবাচক অব্যয় থাকবে। এই নাবাচক অব্যয়, নাবাচক অব্যয় যুক্ত হবে। এখন নাবাচক অব্যয় যুক্ত হয়ে যে তৎপুরুষ সমাজটি গঠিত হয় সেটিকে আমরা বলি নয় তৎপুরুষ। একটি উদাহরণের সাথে দেখি, যেমন অজ্ঞান, এটা আমরা ব্যাস বাক্য করলে দাঁড়ায় নেই জ্ঞান। এভাবে নাবাচক অব্যয় পূর্ব পদে বসলে কিন্তু আমরা নয় তৎপুরুষ হবে। আর তুমি যদি অলুক তৎপুরুষের কথা বলো, অলুক তৎপুরুষে কি হয়, যেখানে বিভক্তির চিহ্ন লুপ্ত হয় না, সেটাকে আমরা বলি অলুক তৎপুরুষ। যেমন মাটির মানুষ, এরকম একটি তৎপুরুষ যদি আমরা দেখি, তাহলে এটা একই ব্যাস বাক্য হবে মাটির মানুষ। তাহলে দেখা যাচ্ছে এখানে একটি বিভক্তির চিহ্ন ছিল এবং এই বিভক্তির চিহ্নটি অটুট রয়েছে, ফলে কিন্তু এটাকে আমরা বলছি তোমার অলুক তৎপুরুষ। আর তৎপুরুষের যেটি একেবারেই শেষে, যেটি হলো আমাদের উপপদ তৎপুরুষ, সেটি আবার কি, সেটি হলো উপপদের সঙ্গে, এই উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়, তাহলে হয় উপপদ তৎপুরুষ। উপপদ প্লাস কৃদন্ত পদ, এই দুটার যে সমাসটি হয় সেটাকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। এখন একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের এটা একটু বিশ্লেষণ করব যে কিভাবে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়। যেমন ধরো ছেলে ধরা, ছেলে ধরা, এই যে একটি তোমার উদাহরণ, মানে সমস্ত পদ। এখানে কিন্তু ব্যাস বাক্য হবে ছেলে ধরে যে। যদি আমরা এই ব্যাস বাক্যটি করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই ধর যেটি, এটি হচ্ছে কৃদন্ত পদ, তাহলে ধাতুর সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়েছে। আর তার আগে আমরা জানি যে কৃদন্ত পদের আগে যে পদ থাকে সেটিকে আমরা বলি উপপদ। তো এইভাবে উপপদ এবং কৃদন্ত পদ, এই দুইটার মধ্যে যে সমাসটি গঠিত হয় সেটাকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। এবং এই উপপদ তৎপুরুষ সমাসের শেষে সাধারণত যে অথবা যা অব্যয়টি বসে। তাহলে তৎপুরুষ সমাস আমাদের খুব কঠিন ছিল না, আমরা এক ঝলকে দেখে নিলাম। তারপরে আমি যদি একটু বহুব্রী সমাস সম্পর্কে বলি, বহুব্রী সমাসটি কি আসলে? বহুব্রী সমাসের যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে পূর্বপদটি বিশেষণ আর পরপদটি বিশেষ্য, এই দুটা মিলেই কিন্তু তোমার বহুব্রী সমাস হয়। এবং এটার মধ্যে দিয়ে আমাদের প্রচুর শব্দ বাংলা ভাষায় গঠিত হয়েছে। তুমি একটি উদাহরণ যদি দেখো, খোশ মেজাজি, এর বেশ বাক্য কি হবে? খোশ মেজাজ যার। তাহলে আমরা দেখছি পূর্বপদ খোশ অর্থাৎ আনন্দপূর্ণ, আর পরপদ হচ্ছে মেজাজ, এটা একটা নাউন। তাহলে বিশেষণ যোগ বিশেষ্য এই মিলে কিন্তু একটি বহুব্রী সমাস হয়। এবং বহুব্রী সমাসের মূল যেটা বৈশিষ্ট্য সেটা হলো যে পূর্বপদ বা পরপদ কাউকে প্রাধান্য না দিয়ে ভিন্ন কোনো ব্যক্তি বা বস্তুকে প্রাধান্য দেয়। তো যার খোশ মেজাজ তাকে প্রাধান্য দিচ্ছে। তাহলে এখানে খোশকেও প্রাধান্য দিচ্ছে না, মেজাজকেও প্রাধান্য দিচ্ছে না, এমন একজন ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে যিনি খোশ মেজাজের অধিকারী। এভাবে বহুব্রী সমাসের মূল বৈশিষ্ট্য হলো ভিন্ন একটি পদকে বা ভিন্ন একটি ব্যক্তিকে বা ভিন্ন কোনো অর্থকে প্রাধান্য দিবে। যখন আমরা বলি গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে গা অথবা হলুদ কেউই প্রাধান্য পায় না, একটা অনুষ্ঠান প্রাধান্য পায় যেখানে গায়ে হলুদ দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে বহুব্রী সমাসের যে মূল বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভিন্ন পদকে প্রাধান্য দেওয়া, তখনই কিন্তু বহুব্রী সমাস গঠিত হয়। আর অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য সেটা তো আমাদের জানা হলোই। পাশাপাশি বহুব্রী সমাসে যার অথবা যে এই অব্যয়গুলো সংযোজক অব্যয় হিসেবে বসে। দুইটি অব্যয়ের কথা আমি বললাম, একটি হচ্ছে যার আর একটি হচ্ছে যে। তো আমাদের দেখতে হবে যে যার অব্যয়টি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বহুব্রীতে আমরা পাই। আমাদের মোট 8 ধরনের বহুব্রী আছে, যার মধ্যে 6 রকমের সাথে আমরা এই যার অব্যয়টি পাই। আর মধ্যপদলোপী এবং তোমার যেটাকে বলে ব্যতিহার বহুব্রী, এই দুটার সাথে আমরা পাই যে অব্যয়টি। বাকি যে 6টি সেগুলোর সাথে আমরা যার অব্যয়টি পাই।
এখন এই যে আমরা বলছি বহুব্রীহি সমাস 8 ধরনের, সেগুলো তো আমি বিস্তারিত বর্ণনায় যাব না, কারণ সেগুলো তোমরা আরো ছোট ক্লাসে পড়ে এসেছো। নিশ্চয়ই তোমাদের মনে আছে সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, তারপরে তোমার প্রত্যয়ান্ত বহুব্রীহি, নয় বহুব্রীহি, অলুক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। এই যে আমাদের 8 ধরনের বহুব্রীহি রয়েছে, এই বহুব্রীহিগুলো কিন্তু কি বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। যেমন তোমার সমানাধিকরণ আর ব্যধিকরণ একটু ঝামেলা হয়, এই জন্য এই দুইটা যদি আমি একটু বলি। সমানাধিকরণের মূল বৈশিষ্ট্য হলো পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য। আর ব্যধিকরণ, এই দুটোর মধ্যে যেহেতু একটু প্রবলেম হয়, এই জন্য বলে দিচ্ছি। ব্যধিকরণের যে মূল বৈশিষ্ট্য সেটা সাধারণত দুইটাই বিশেষ্য। ব্যধিকরণের সঙ্গে বলা হয় যে এই বহুব্রীহি সমাসের পূর্বপদ বা পরপদ কোনোটি বিশেষণ হয় না, সাধারণত কোনোটি বিশেষণ হয় না, তাহলে বোঝা যায় দুইটাই বিশেষ্য। তো এইভাবে আমরা দেখবো সমানাধিকরণ এবং ব্যধিকরণের মূল বৈশিষ্ট্যটা, পার্থক্যটা আমরা পেয়ে যাই। যেমন একটি উদাহরণ দেখো, সুমতি। এটা ব্যাস বাক্য যখন তুমি করছো সুন্দর মতি যার, তাহলে সুন্দর মতি যার, সুমতি, সু কিন্তু একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, মতি মানে মন, মানসিকতা, এটা কিন্তু বিশেষ্য। এভাবে বিশেষণ যোগ বিশেষ্য হয়ে যে সমাস, বহুব্রীহি সমাসটা গঠিত হলো, সেটাকে আমরা বললাম সমানাধিকরণ। আবার ব্যধিকরণে যেটা হয় সেটা হয় যে উভয়টি সাধারণত বিশেষ্য হয়। যেমন যে 80-20, 80-তে 20 যার, এখানে 80 বলতে দাঁত, দাঁতকে বোঝায়, আর দাঁত, আর 20 হচ্ছে কি পয়জন, যেটা বিষ। দুইটাই কিন্তু নাউন, কোনোটাই কিন্তু বিশেষণ না। তো সাধারণত আমরা দেখবো যে উভয়টি যখন, মানে কোনোটি যখন বিশেষণ হয় না, তখন কিন্তু সেটাকে আমরা বলি ব্যধিকরণ। আর ব্যতিহারে কি হয়? ব্যতিহারে হয় ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাসে, মানে একাধিক ব্যক্তি যখন একই রকম কাজ করে, যেমন হাতাহাতি, গলাগলি, এই উদাহরণগুলো ব্যতিহারের মধ্যে পড়ে। ব্যতিহারে দেখো তুমি একটি উদাহরণ যদি দিই আমি, গলায় গলায় যে ভাব, গলাগলি, তো ব্যতিহারে তুমি দেখবে পূর্বপদ সাধারণত কিন্তু স্বরে, আর পরপদে সাধারণত রস্বই হয়। এবং ব্যতিহারের মূল যে বৈশিষ্ট্যটা সেটা হলো যে একাধিক ব্যক্তি একই রকম কাজ করবে। যদি আমরা বলি কানাকানি, তাহলে কিন্তু কানাকানি করতে গেলে একাধিক ব্যক্তি হতে হবে এবং তাদেরকে একই কাজে অংশগ্রহণ করতে হবে। এইভাবে ব্যতিহার বহুব্রীহি তোমার হয়। তারপরে তুমি মধ্য পদলোপী বহুব্রীহি যদি বলো 4 নম্বরে এসে, মধ্য পদলোপী বহুব্রীহি কি? ব্যাস বাক্যের এক বা একাধিক পদ লুপ্ত হয়ে গিয়ে যে বহুব্রীহি সমাসটি গঠিত হয়। যেমন ওই যে তোমাদের একটি উদাহরণ দিয়েছিলাম, গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে দেখো এখানে কতগুলা পদ আছে, সেই পদগুলো সব উঠে যাচ্ছে, শুধু গা এবং হলুদ এই দুইটা থাকছে, আর মাঝখানে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। তো এইভাবে ব্যাস বাক্য থেকে একাধিক পদ লুপ্ত হলে ওই বহুব্রীহিকে আমরা বলি মধ্য পদলোপী। এটা যে বহুব্রীহি বুঝবো কিভাবে? ওই যে পরপদ বা ভিন্ন পরপদ বা পূর্বপদকে প্রাধান্য না দিয়ে ভিন্ন পদকে প্রাধান্য দিচ্ছে, তখনই আমরা বুঝে যাচ্ছি যে সেটা বহুব্রীহি। এবং যখন দেখলাম ব্যাস বাক্য থেকে একাধিক পদ লুপ্ত হয়ে গেল, তখন আমরা বুঝতে পারলাম যে এটা মধ্য পদলোপী বহুব্রীহি। 5 নম্বরে তুমি আসো অলুক বহুব্রীহি। কি হবে? অলুকে আমরা আগেই বলেছি বিভক্তির চিহ্ন এখানে লুপ্ত হবে না, অর্থাৎ বিভক্তির চিহ্ন রয়ে যাবে। তাহলে সেই ধরনের বহুব্রীহিকে আমরা বলি অলুক বহুব্রীহি। যেমন ধরো মাথায় ছাতা, এটা ব্যাস বাক্য করলে কি দাঁড়াবে? মাথায় ছাতা যার। তাহলে এই ব্যক্তিটিকে বোঝাচ্ছি যার মাথায় ছাতা রয়েছে। মাথায় একটা অন্ত্যেষ্টি আছে, এই বিভক্তিটা তোমার পূর্ব পদেও রয়ে গেছে, মানে ব্যাস বাক্য আছে, আবার সমস্ত পদে আছে, ফলে এটাকে আমরা অলুক বহুব্রীহি বলছি। আমরা যদি বলি সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি হলো যে বহুব্রীহির পূর্বপদ সংখ্যাবাচক হয়। এটা তুমি উদাহরণে বুঝবে, যেমন দোনলা, 2 নল আছে যার, দোনলায় যে 2, দো, এটা কিন্তু তোমার একটা সংখ্যা বোঝাচ্ছে। এইভাবে সংখ্যা বুঝিয়ে যে বহুব্রীহি হয় সেটাকে আমরা বলি সংখ্যাবাচক বহুব্রীহি। তারপরে আসো তুমি প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহির শেষে কি থাকে? সমস্ত পদের শেষে একটি প্রত্যয় যুক্ত থাকে। এই যে বলছে প্রত্যয়ান্ত, মানে প্রত্যয় অন্তে আছে যার, সেটাই তো প্রত্যয়ান্ত। যেই বহুব্রীহি সমাসের সমস্ত পদে শেষে একটি প্রত্যয় যুক্ত থাকে, স্বরে আ, এ, ও ইত্যাদি বিভিন্ন প্রত্যয় থাকতে পারে। যেমন ধরো ঘর, মুখ, এখানে দেখো একটা ও প্রত্যয় যুক্ত আছে, ঘরের দিকে মুখ যার, তাহলে আমরা সেটাকে বলছি প্রত্যয়ান্ত বহুব্রীহি। এইভাবে আমরা কিন্তু এই 8টি বহুব্রীহি। আর নয় বহুব্রীহি বাদ রইল। নয় বহুব্রীহিটা কেমন? সেটা হচ্ছে পূর্বপদে নাবাচক অব্যয় যুক্ত হয়ে যে বহুব্রীহি সমাস হয়। যেমন ধরো অজ্ঞান, নেই জ্ঞান যার, তাহলে এখানে কিন্তু শুরুতে একটা নাবাচক অব্যয় যুক্ত হয়ে বহুব্রীহি সমাস হয়, তাহলে এটাকে আমরা বলছি
নয় বহুব্রী। তাহলে বহুব্রীর কিন্তু মূল বৈশিষ্ট্যটা তোমাদের আমি আবার একটু বলি। বহুব্রীর মূল বৈশিষ্ট্য হচ্ছে ভিন্ন পদকে যখন প্রাধান্য দিবে, পূর্বপদ বা পরপদ কাউকে প্রাধান্য না দিয়ে ভিন্ন পদকে যখন প্রাধান্য দেয় তখন কিন্তু সেটা বহুব্রী সমাস হয়ে যায়। এবং এই যে শ্রেণী বিভাগ, সেটা কিন্তু শ্রেণী বিভাগের বৈশিষ্ট্য অনুযায়ী তোমাকে আলোচনা করতে হয়। এবার আমরা চলে আসি আমাদের 6 নম্বর যে সমাসটি, অর্থাৎ অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাবে কি থাকে? অব্যয়ীভাবে এমন একটি সমাস যেখানে কিন্তু পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। আমরা দেখব কেবল অব্যয়ীভাবে এই বৈশিষ্ট্য রয়েছে, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। এবং তুমি একটি উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি একটি উদাহরণ নিয়ে আসি এখানে। দেখবে যে এমন একটি সমস্ত পদ যেখানে পূর্বপদটি প্রাধান্য পাবে, যেমন যেমন উপগ্রহ, গ্রহের সদৃশ। তাহলে দেখো এখানে উপ শব্দটি, গ্রহ মানে তো গ্রহ, আর উপ শব্দটির অর্থ এখানে সদৃশ বা মতো। তাহলে উপগ্রহ হচ্ছে গ্রহের মতো একটি বিষয়, যেটা দেখতে আকার আয়তন ইত্যাদি অনেক কিছু গ্রহের মতো। যেমন পৃথিবীর উপগ্রহ হলো গিয়ে চাঁদ। তাহলে এখানে কিন্তু উপগ্রহ বললে গ্রহকে বোঝাচ্ছে না, গ্রহের যে সদৃশ, এই উপকেই প্রাধান্য দিচ্ছে। এভাবে যে সমাসে পূর্বপদে একটি অব্যয় যুক্ত হবে এবং অব্যয়ের অর্থটি প্রাধান্য পাবে, সেই সমাসটিকে আমরা অব্যয়ীভাব সমাস বলি। এবং এই অব্যয়ীভাব সমাস দিয়ে আমাদের অনেক অনেক শব্দ গঠিত হয় বাংলা ভাষায়। এই ছিল আমাদের প্রধান 6টি সমাস। এখন আমরা যদি অপ্রধান সমাসগুলো একটু দেখি, আমাদের অপ্রধান সমাস কিন্তু প্রধানত 2টি আছে। একটি হলো প্রাদি সমাস, আর একটি হলো নিত্য সমাস। এই দুটো সমাস আমরা দেখব যে প্রাদি সমাসটা কি করে। প্রাদি সমাসের পূর্ব পদে কিন্তু একটি অব্যয় যুক্ত থাকে। কিরকম? এই যে প্র, প্রতি, অনু, সম, পরি ইত্যাদি অব্যয় যুক্ত হয়ে পূর্বপদটি গঠিত হয়। পূর্বপদে আমরা একটি উদাহরণ দেখি প্রাদি সমাসে। যেমন যদি তোমাকে বলা হয় পরিভ্রমণ, পরিভ্রমণ, এই পরি দিয়ে আমরা দেখলাম পরিভ্রমণ। তাহলে কিন্তু দেখো পূর্বপদে একটি অব্যয় যুক্ত থাকলো, উপসর্গ, এবং উপসর্গগুলো এক জাতীয় অব্যয় আসলে। আর পরপদটা হয় বিশেষ্য। তুমি যদি বলো প্রভাত, তাহলে দেখো পূর্বপদে কিন্তু একটি অব্যয় যুক্ত থাকলো, আর পরপদে সাধারণত একটি বিশেষ্য হলো। এভাবে আমাদের প্রাদি সমাস পূর্বপদে একটি অব্যয় যুক্ত থাকে, পরপদ বিশেষ্য হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায়। তাহলে পরিভ্রমণ বলে পদ অর্থাৎ ভ্রমণটিকে আমরা প্রাধান্য দিই, অর্থাৎ এই পরপদের প্রাধান্য আর পূর্বপদে একটি অব্যয় বসে আমাদের এই প্রাদি সমাস কিন্তু গঠিত হয়। এরপরে আমরা শেষ যে সমাসটি সেটা একটু আলোচনা যদি করি, নিত্য সমাস। তো নিত্য সমাসের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো, নিত্য শব্দটির অর্থ তো হচ্ছে কি সর্বদা বা সব সময়। তাহলে এই নিত্য সমাসের যে মূল বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই সমাসে ব্যাস বাক্য হয় না। কেন? কারণ সমস্ত পদটা সবসময় কিন্তু সমাসবদ্ধ থাকে। তখন এই অর্থপূর্ণ শব্দ দ্বারা এই সমাসটিকে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ দেখা যাবে সমস্ত পদে যে শব্দটা থাকবে ব্যাস বাক্যে, তাকেই কিন্তু আমরা তার অর্থটাই লিখে দিব। যেমন একটি উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন ধরো দেশান্তর, এটির ব্যাস বাক্য হলো অন্য দেশ। অনেকটা শব্দার্থের মতো, মানে ব্যাস বাক্যতে কি হয়, অর্থপূর্ণ শব্দটিকে সেখানে দেওয়া হয়। এই অর্থপূর্ণ শব্দের মধ্য দিয়েই সমাসটিকে নির্ণয় করা হয়। তাহলে এই ছিল আমাদের সমাসের আলোচনা। আমরা কিন্তু দেখলাম যে শব্দ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সমাস, তাকে আমরা আলোচনা করলাম। এবং আশা করি যে আমরা প্রধান এবং অপ্রধান, প্রধান 6টি সমাস এবং অপ্রধান যে আমাদের 2টি সমাস আমরা আলোচনা করলাম, আশা করছি যে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবং এই সমাসের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষায় নতুন নতুন অনেক শব্দ গঠিত হয়েছে, বাংলা ভাষাকে কিন্তু সমৃদ্ধ করেছে। তো শব্দ গঠনের এই প্রক্রিয়াটি আশা করি আমরা বুঝতে পেরেছি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া ছিল। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানেই শেষ করছি। তো তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে, সেই কামনা রেখে আজকে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।